1 নম্বর ইডিয়মটি তো আপনি আগেই উল্লেখ করেছেন, এ ব্যাড প্যাচ বা দুঃসময়। ছবিতে ওই যে কাদামাখা রাস্তার দৃশ্য তা খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে এই পথটুকু পার হওয়া বেশ কঠিন। কিন্তু এটা চিরস্থায়ী নয়, তাই না? কাদা একসময় শুকিয়ে যাবে। একদম ঠিক। এরপর 2 নম্বরে আছে এ বিস্ট অফ বার্ডেন, যার বাংলা অর্থ ভারবাহী পশু। ছবিতে পিঠে মালপত্র বহনকারী একটি ঘোড়াকে দেখানো হয়েছে। মানুষ যুগ যুগ ধরে সভ্যতার চাকা ঘোরাতে কিভাবে প্রাণীদের উপর নির্ভরশীল ছিল, এটা তারই একটা ঐতিহাসিক চিত্র। আর ঠিক এই প্রাণীজগৎ থেকেই আরেকটি দারুণ রূপক উঠে এসেছে তালিকার 3 নম্বরে, আ বি হাইভ। আচ্ছা, আক্ষরিক অর্থে তো এটি মৌমাছির চাক। হ্যাঁ, কিন্তু ইডিয়ম হিসেবে এর অর্থ হল একটি অত্যন্ত কর্মব্যস্ত স্থান। মৌমাছিরা যেমন তাদের চাকে সারাক্ষণ নিরলসভাবে কাজ করে, একটা সুশৃঙ্খল সিস্টেমের মধ্যে থাকে। ঠিক কোনো অফিস বা জায়গা যখন সেরকম চরম ব্যস্ত থাকে, তখন তাকে বি হাইভ বলা হয়। আর যেখানে এত কর্মব্যস্ততা বা আকর্ষণ থাকে, সেখানে মানুষের ভিড় তো হবেই। তা তো বটে। যে কারণে 4 নম্বর ইডিয়মটি হল এ বিগ ড্র বা প্রধান আকর্ষণ। ও, ওই যে ছবিতে একটি কনসার্টে উপচে পড়া ভিড়ের দৃশ্য দেখানো হয়েছে। হ্যাঁ, মানে এমন কিছু যা চুম্বকের মতো প্রচুর মানুষকে আকর্ষণ করে। কিন্তু তালিকার 5 নম্বর ইডিয়মটির ছবি আমাকে একটু ভাবাচ্ছে। কোনটা? এই যে এ বার্ড ইন দ্য হ্যান্ড ইজ ওয়ার্থ 2 ইন দ্য বুশ, যার বাংলা অর্থ হল হাতের একটি পাখি ঝোপের দুটির চেয়ে ভালো। আমরা বাংলায় যাকে বলি নাই মামার চেয়ে কানা মামা ভালো। আচ্ছা, ছবিতে কি আছে? ছবিতে একটি মানুষের হাতে একটি সুন্দর পাখি বসে থাকতে দেখা যাচ্ছে। জানেন, সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল এই ইডিয়মটি মানুষের মনস্তত্ত্বের একটি গভীর সত্যকে তুলে ধরে। কিরকম? বিহেভিয়ারাল ইকোনমিক্সে বা আচরণগত অর্থনীতিতে একে বলা যায় লস অ্যাভার্শন বা ক্ষতি এড়ানোর প্রবণতা। ও আচ্ছা। আমরা প্রায় অনিশ্চিত বড় কোনো লাভের আশায় হাতের নিশ্চিত জিনিসটাকে হারাতে বসি। এই ছবিটি আমাদের মনে করিয়ে দেয় যে যা এই মুহূর্তে নিশ্চিতভাবে মুঠোয় আছে, তা ওই ঝোপের আড়ালে থাকা দুটো পাখির চেয়ে অনেক বেশি মূল্যবান। কারণ ওই দুটো পাখি ধরা তো দূরের কথা, কাছে গেলেই উড়ে যেতে পারে। একদম তাই। আমি আগে কখনো এভাবে ভাবিনি। মনস্তত্ত্বের সাথে ভাষার কি দারুণ মিল। পাখির কথা যখন উঠলই, 6 নম্বর ইডিয়মটিও কিন্তু পাখিকে নিয়ে। আ বার্ডস আই ভিউ, তাই তো? হ্যাঁ, বা এক নজরে দেখা ভাষা দৃশ্য। ছবিতে শহরের ওপর থেকে নেয়া একটি আকাশস্থ দৃশ্য দেখা যাচ্ছে। পাখির দৃষ্টিকোণ থেকে যেমন পুরো এলাকা একবারে দেখা যায়, কোনো বিষয়ের খুঁটিনাটি না ঘেঁটে সামগ্রিক ধারণা নেওয়াকেও ঠিক এভাবেই বোঝানো হয়। রাইট। এরপরের ইডিয়ম 7 নম্বরে আ বাইট অ্যাট দ্য চেরি, অর্থাৎ কোনো কিছু করার সুযোগ বা চেষ্টা। ছবিতে হাত দিয়ে একটি লাল চেরি ফল তোলার দৃশ্য রয়েছে। চেরি ফল খুবই ছোট হয়, তাই এটি এক কামড়েই শেষ হয়ে যায়। সুযোগও ঠিক তেমনই, খুব অল্প সময়ের জন্য আসে। চমৎকার বিশ্লেষণ। আর 8 নম্বরে যে ইডিয়মটি আছে, আ ব্লেসিং ইন ডিসগাইজ, এটা আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। যার অর্থ শাপে বর বা ছদ্মবেশী আশীর্বাদ। ছবিতে দেখা যাচ্ছে একটি ভয়ঙ্কর কাটার বাসার ভেতরে একটি উজ্জ্বল উপহার রাখা আছে। অর্থাৎ শুরুতে যেটাকে আমরা দুর্ভাগ্য ভাবি, পরে দেখা যায় সেটাই আমাদের জন্য ভালো কিছু নিয়ে এসেছে। কিন্তু একটা ব্যাপার খটকা লাগছে, সব বিপদ তো আর আশীর্বাদ হয়ে আসে না, তাই না? সেটা ঠিক। এই ছবিটা কি মানুষকে একটু বেশি আশাবাদী করে তুলছে না? ধরুন কারো চাকরি চলে গেল, তখন তো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়। আপনার পয়েন্টটা খুবই যৌক্তিক। আসলে এই ইডিয়মটি একটু রেট্রোস্পেকটিভ বা অতীতমুখী। মানে ঘটনা ঘটার সাথে সাথে কেউ একে আশীর্বাদ ভাবে না। কিন্তু ধরুন ওই চাকরিটা যাওয়ার কারণেই হয়তো সেই মানুষটি নিজের স্বপ্ন পূরণ করার জন্য একটি ব্যবসা শুরু করল, আর বছর 5 পর সফল হল। ঠিক তাই। তখন পেছন ফিরে তাকিয়ে সে বলবে ওই চাকরি যাওয়াটাই ছিল তার জন্য আ ব্লেসিং ইন ডিসগাইজ। ওহ, এবার বুঝতে পেরেছি। মানে সময়ের সাথে সাথে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এরপর 9 নম্বর ইডিয়ামটিতে একটি নীল চোখের হাসি খুশি বালকের ছবি দেখতে পাচ্ছি। আ ব্লু আইড বয়, যার অর্থ অতি প্রিয় পাত্র বা চক্ষের মণি। আর ঠিক এর পরের ছবিটাই, মানে 10 নম্বরটা, আবার পুরোপুরি বিপরীত। পরিষ্কার নীল আকাশে হঠাৎ বজ্রপাতের দৃশ্য। ও হ্যাঁ, আ বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত। সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং অপ্রীতিকর একটি ঘটনা।
ঠিক তাই, নীল আকাশ এখানে শান্তির প্রতীক, আর বজ্রপাত হল হঠাৎ আসা বিপদ। প্রকৃতির এই চরম বৈপরীত্যকে ব্যবহার করে মানুষের জীবনের আকস্মিক ট্র্যাজেডিকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। আর জানেন তো, বিনা মেঘে যখন বজ্রপাত হয় তখন প্রায়শই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন নানা দ্বন্দ্বের সৃষ্টি হয়। যা আমাদের নিয়ে যাচ্ছে আজকের আলোচনার দ্বিতীয় পর্বে, দ্বন্দ্ব, বাজার এবং পরিবর্তন। এই পর্বের শুরুতেই ১১ নম্বরে আছে আ বোন অফ কন্টেনশন বা বিবাদের কারণ। ছবিতে একটি হাড় নিয়ে দুটো কুকুরকে লড়াই করতে দেখা যাচ্ছে। এটা খুব শক্তিশালী একটা চাক্ষুষ রূপক। হ্যাঁ, হাড়টা আসলে যে কোনো কিছু হতে পারে, এক টুকরো জমি, একটা সম্পত্তি বা নিছক কোনো অধিকার। মূল বিষয় হল ওই হাড়টাই ঝগড়ার কেন্দ্রবিন্দু, যা কুকুরগুলোর ভেতরের পশুকে জাগিয়ে তুলেছে। একদম। ১২ নম্বর ছবিতে তো আক্ষরিক অর্থেই একটা পশুকে ধ্বংসযজ্ঞ চালাতে দেখছি। আ বুল ইন আ চাইনা শপ। মানে এমন এক আনাড়ি ব্যক্তি যে নাজুক পরিস্থিতিতে বিপর্যয় সৃষ্টি করে। হ্যাঁ, ছবিতে একটি কাঁচের বা চীনামাটির দোকানে বিশাল এক ষাঁড় ঢুকে সবকিছু ভেঙে চুরমার করছে। চিন্তা করুন তো, অতি ভঙ্গুর কাঁচের মাঝে এমন পেশিবহুল বন্য প্রাণীর উপস্থিতি কতটা বেমানান। দারুণ বলেছেন। কিন্তু ষাঁড়ের কথা যখন উঠলই, তখন এর পরের ছবিটা দেখুন, ১৩ নম্বর। এখানেও ষাঁড় আছে, তবে সেটা পজিটিভ অর্থে। আ বুল মার্কেট বা শেয়ার বাজারের চাঙ্গা অবস্থা। ছবিতে একটি ষাঁড় এবং ঊর্ধ্বমুখী সবুজ গ্রাফ দেখা যাচ্ছে। আচ্ছা, শেয়ার বাজারে ষাঁড় কেন আসবে? আসল ব্যাপারটা হল, শেয়ার বাজারের এই টার্মটি ষাঁড়ের আক্রমণের ধরন থেকে এসেছে। খেয়াল করে দেখবেন, একটি ষাঁড় যখন আক্রমণ করে, সে তার শিং দিয়ে নিচ থেকে ওপরের দিকে গুঁতো দেয়, তাই না? ঠিক, আর এই নিচ থেকে ওপরে ওঠার বিষয়টি স্টক মার্কেটের ঊর্ধ্বমুখী বা চাঙা অবস্থাকে নির্দেশ করে। ও আচ্ছা। এ ঠিক উল্টোটা হল বিয়ার মার্কেট বা ভাল্লুকের বাজার। ভাল্লুক যখন থাপা মারে, তখন সে ওপর থেকে নিচের দিকে আঘাত করে, যা বাজারের দরপতনকে বোঝায়। এই জায়গাটাতেই আসল মজা। লক্ষ্য করুন কিভাবে মানুষের আচরণ বা অর্থনৈতিক পরিস্থিতি বোঝাতে আমরা প্রাণী বা দৈনন্দিন বস্তুগুলোর উপর নির্ভর করছি। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং। যেমন ১৪ নম্বর ইডিয়াম, এ কেক ওয়াক বা অত্যন্ত সহজ কাজ। ছবিতে কেকের তৈরি একটি রাস্তায় একজনকে হাসি মুখে হাঁটতে দেখা যাচ্ছে। কাজটা এতটাই সোজা যেন কেকে হাঁটার মতো। কিন্তু ১৫ নম্বর ছবিটা আবার বেশ অস্বস্তিকর। এ ক্যান অফ ওয়ার্মস বা একটি জটিল সমস্যা। ছবিতে একটি খোলা কৌটো থেকে কিলবিল করে অসংখ্য কেঁচো বা পোকা বেরিয়ে আসছে। এই ছবিটা ল অফ আনইনটেন্ডেড কনসিকুয়েন্সেস বা অনাকাঙ্ক্ষিত ফলাফলের নিয়মকে খুব ভালোভাবে তুলে ধরে। মানে সমস্যা সমাধান করতে গিয়ে বিপদ বাড়ানো। হ্যাঁ, অনেক সময় আমরা একটি সাধারণ সমস্যার সমাধান করতে যাই, কিন্তু কৌটোটা খোলার পর দেখা যায় ভেতর থেকে আরও 10টা নতুন সমস্যা বেরিয়ে আসছে। তখন পরিস্থিতি আর নিয়ন্ত্রণে থাকে না। বাপরে। ঠিক এরপরে ১৬ নম্বরে আছে মানুষের আচরণ নিয়ন্ত্রণের এক পুরনো পদ্ধতি, আ ক্যারেট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ, অর্থাৎ পুরস্কার ও তিরস্কারের নীতি। ছবিতে লাঠির মাথায় একটি গাজর ঝোলানো আছে। এই গাজর আর লাঠির কনসেপ্টটা তো আমাদের প্রাতিষ্ঠানিক জীবনের সব জায়গাতেই দেখা যায়। তাই তো। কাজ করলে প্রমোশন বা বোনাস, যা হলো গাজর, আর না করলে চাকরিচ্যুতির ভয়, যা হলো লাঠি। খুব সুন্দর উদাহরণ। এরপর ১৭ নম্বর ছবিতে মানুষের মাথার ভেতর গিয়ার এবং হার্ট বা হৃদয়ের ছবি দেওয়া। ইডিয়মটি হল আ চেঞ্জ অফ হার্ট বা মনোভাবের পরিবর্তন, মানে লজিক আর ইমোশনের একটা বদল। এরপরেই ১৮ নম্বরে আছে আ ক্লিন স্লেট, নতুনভাবে শুরু করা। ছবিতে চকলেট বোর্ড মুছে ফেলার দৃশ্য। মানুষের মনস্তত্ত্বে এই ক্লিন স্লেটের চাহিদা মনে হয় অনেক গভীর, তাই না? একদম। আমরা সবসময় অতীত মুছে ফেলে নতুন করে শুরু করার একটা সুযোগ খুঁজি। ঠিক যেমন একটা ভরানো বোর্ড মুছে ফেললে নতুন করে লেখার জায়গা তৈরি হয়। রাইট। এরপর ১৯ নম্বর ছবিটি দেখুন, এ ক্লোজড বুক বা এক রহস্যময় বিষয় বা ব্যক্তি। ছবিতে একটি তালাবদ্ধ বই। মানুষের স্বভাব হল সে যা জানে না তা নিয়ে তার প্রবল কৌতূহল থাকে। আর ঠিকের পরেই ২০ নম্বর ইডিয়ামটি হল এ ক্লোজ ফিস্টেড পারসন বা কৃপণ লোক। ছবিতে একটি শক্ত করে মুঠো করা হাত দেখানো হয়েছে। হ্যাঁ, যে হাত থেকে সহজে কোনো পয়সা গলে পড়ে না। হ্যাঁ, মুঠো করা হাত এখানে সম্পদ ধরে রাখার তীব্র মানসিকতার প্রতীক।
দারুণ। এবার আমরা প্রবেশ করছি আমাদের তৃতীয় পর্বে, সমাজ, বহিরাগত এবং সম্ভাবনা। চলুন দেখি এখানে কি আছে। 21 নম্বরে প্রথমেই আছে এ কগ ইন দ্য মেশিন, যার অর্থ কোনো বড় সংস্থার একটি ক্ষুদ্র অংশ। ছবিতে বড় একটি মেশিনের একটি ছোট গিয়ার দেখানো হয়েছে। অনেক সময় বিশাল কর্পোরেট অফিসে চাকরি করা মানুষেরা নিজেদের ঠিক এমনই ভাবে। তাদের মনে হয় তারা যদি নাও থাকে, মেশিন ঠিকই চলতে থাকবে। হ্যাঁ, শিল্প বিপ্লবের পর থেকে মানুষের এই একঘেয়েমি এবং নিজের গুরুত্বহীনতা অনুভব করার বিষয়টি এখানে প্রকট হয়ে উঠেছে। এর পরের 22 নম্বর ইডিয়মটিও কিন্তু মানুষের স্বভাব নিয়ে, কোল্ড ফিশ। এর মানে হল আবেগহীন বা বন্ধুত্বপূর্ণ নয় এমন ব্যক্তি। ছবিতে মানুষের ভিড়ে স্যুট পরা একটি রাগী মাছকে দেখানো হয়েছে। রূপকটি আসলে জীববিজ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি। ও, বায়োলজি। হ্যাঁ, মাছ হল শীতল রক্তবিশিষ্ট বা কোল্ড ব্লাডেড প্রাণী। স্তন্যপায়ী প্রাণীদের মতো তাদের মধ্যে উষ্ণতা বা স্নেহের প্রকাশ দেখা যায় না। তাই আবেগহীন মানুষকে মাছের সাথে তুলনা করা হয়। কি দারুণ একটা লজিক। এরপর 23 নম্বর ইডিয়মটি হল আ কুকু ইন দ্য নেস্ট বা অবাঞ্ছিত অনুপ্রবেশকারী। ছবিতে অন্যের বাসায় কোকিলের ডিম ও ছানা। আমরা জানি কোকিল তো নিজের বাসা বানায় না, কাকের বা অন্য পাখির বাসায় ডিম পড়ে। আর কোকিলের ছানারা ডিম থেকে ফুটে আসল পাখির ছানাদের বাসা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এটা তো প্রকৃতির একটা নিষ্ঠুর টেকওভার বা দখলদারি। একদম। যে ব্যক্তি অন্যের জায়গায় গিয়ে অনধিকার চর্চা করে বা সুবিধে নেয়, তাকেই এটি বলা হয়। এরপর 24 নম্বর ছবিতে পেডেস্টালের উপর রাখা একটি চকচকে ট্রফি দেখা যাচ্ছে। ইডিয়মটি হল আ কাট অ্যাবাভ সামথিং, অর্থাৎ অন্যদের চেয়ে সেরা। কিন্তু সবার তো আর সেরা হওয়া হয়ে ওঠে না, তাই না? না, তাই 25 নম্বর ছবিতে আমরা একটা হতাশার দৃশ্য পাই, আ ড্যাম্প স্কুইব। এর অর্থ হতাশাজনক ফলাফল। ছবিতে কি আছে? ধরুন, অনেক আশা করে একটি আতশবাজি কেনা হলো, কিন্তু আগুন দেওয়ার পর দেখা গেল সেটা ফিউজ, শুধু একটু ধোঁয়া বের হলো। ছবিতে ঠিক সেটাই দেখানো হয়েছে, নিভে যাওয়া আতশবাজি। মানে অনেক প্রত্যাশিত কোনো ইভেন্ট বা কাজ যখন ফ্লপ হয়, তখন তাকে ড্যাম্পড স্কুইব বলে। ঠিক, পদার্থবিজ্ঞানের নিয়মে বারুদ ভিজে গেলে যেমন আগুন জ্বলে না, মানুষের আশাও তেমনি হঠাৎ নিভে যেতে পারে। এরপর 26 নম্বর ছবিতে আমরা রূপকথার গল্পের মতো একটা দৃশ্য পাই, এ ড্যামজেল ইন ডিস্ট্রেস বা বিপদগ্রস্ত মহিলা। দুর্গের জানালায় দাঁড়িয়ে উদ্ধারকারী খুঁজছেন এমন এক নারী। আর তার ঠিক পরে 27 নম্বরে আছে রেসিং ট্র্যাকের দৃশ্য, আ ডার্ক হর্স বা অপ্রত্যাশিত বিজয়ী। এমন এক প্রতিযোগী যার জেতার কথা কেউ ভাবেনি, কিন্তু শেষমেশ সেই কালো ঘোড়াটিই রেসে জিতে গেল। এই পর্যায়টা বেশ ইন্টারেস্টিং। মানুষের বাতিল হয়ে যাওয়া জিনিসগুলো নিয়ে পরের দুটি ইডিয়ম তৈরি। 28 আর 29। হ্যাঁ, 28-এ আছে আ ডেড লেটার, অর্থাৎ এমন নিয়ম বা আইন যা এখন আর অচল। বক্সে পড়ে থাকা হারানো চিঠিপত্রের ছবি এটি বোঝায়। আর 29? 29 হল আ ডেড লস বা সম্পূর্ণ ক্ষতি, যার কোনো কিছুই আর উদ্ধার করা সম্ভব নয়। ছবিতে একটি ডুবন্ত জাহাজের দৃশ্য। গভীর সমুদ্রে কোনো জাহাজ ডুবে গেলে তা আর তুলে আনা সম্ভব হয় না, তাই না? অর্থনীতিতে একে বলা যায় সাঙ্ক কস্ট। কিন্তু 30 নম্বর ছবিটিতে আবার আশার আলো আছে, আ ডায়মন্ড ইন দ্য রাফ, যার অর্থ লুক্কায়িত প্রতিভা বা অমার্জিত হীরা। ছবিতে দেখলাম কয়লা বা সাধারণ পাথরের মাঝে একটা উজ্জ্বল হীরা লুকিয়ে আছে। যদি আমরা বিষয়টিকে একটু বড় পরিসরে দেখি, খেয়াল করে দেখুন, একটু আগে বলা ডার্ক হর্স এবং এই ডায়মন্ড ইন দ্য রাফের মধ্যে চমৎকার একটি দার্শনিক মিল রয়েছে। দুটোই লুকানো সম্ভাবনা। একদম তাই। উভয় ক্ষেত্রেই মানুষের ভেতরে লুকিয়ে থাকা সেই সম্ভাবনাকে নির্দেশ করা হয়েছে, যা আপাত দৃষ্টিতে বাইরে থেকে দেখা যায় না। খনি থেকে সদ্য তোলা হীরা কিন্তু দেখতে মোটেও চকচকে হয় না। হয়তো একটু ঘষা মাজা করলে বা সঠিক সুযোগ পেলে সেই লুকানো প্রতিভাই সবাইকে অবাক করে দিতে পারে। ঠিক বলেছেন। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়ায়? এই যে আমাদের চারপাশের সমাজ, মানুষ, আমাদের লুকানো সম্ভাবনা, প্রত্যাশা আর হতাশা, এগুলো সব আমাদের দৈনন্দিন জীবনেরই অবিচ্ছেদ্য অংশ। হ্যাঁ, আর এই দৈনন্দিন জীবনের ক্ষুদ্র অংশ এবং বিশৃঙ্খলা নিয়েই তো আমাদের চতুর্থ পর্ব। রাইট। 31 নম্বরে শুরুতে আছে আ ডাইম আ ডাজন, অর্থাৎ অতি সাধারণ বা সহজলভ্য। ছবিতে অসংখ্য অ্যাপেলের স্তূপ। অর্থনীতিতে যোগান বেড়ে গেলে যেমন জিনিসের দাম কমে যায়, তেমনি যা কিছু এতটাই কমন যে চাইলেই পাওয়া যায়,
তার আলাদা কোনো কদর থাকে না। ঠিক। আর এর পরের দুটো ইডিয়ম মানে ৩২ আর ৩৩ কুকুরকে নিয়ে খুব মজার কিন্তু অর্থপূর্ণ রূপক তৈরি করেছে। ৩২ নম্বরে আছে আ ডগস ব্রেকফাস্ট, যার অর্থ চরম বিশৃঙ্খলা। ছবিতে একটি কুকুরের চারপাশে নোংরা অগোছালো পরিবেশ। আর ৩৩ হল আ ডগস লাইফ, মানে অত্যন্ত কষ্টকর বা দুঃখের জীবন। ছবিতে বৃষ্টিতে ভেজা একাকী মন খারাপ করা একটি কুকুরের করুণ দৃশ্য। যদিও আজকের দিনে অনেক পোষা কুকুর রাজকীয় জীবন কাটায়, কিন্তু ঐতিহাসিকভাবে রাস্তার কুকুরদের জীবন ছিল চরম অবহেলার। এরপর ৩৪ নম্বর ছবিতে একটি বিশাল বালতিতে পড়া এক ফোঁটা জলের দৃশ্য দেখা যাচ্ছে। ইডিয়মটি হল আ ড্রপ ইন আ বাকেট বা সমুদ্রে বাড়িবিন্দু। মানে অতি নগণ্য পরিমাণ। অনুপাতের এই বিশাল পার্থক্য বোঝাতে দৃশ্যটি দারুণ। এরপর ৩৫ নম্বরে আছে আ ড্রাই রান বা মহড়া, কোনো অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি। ছবিতে ফাঁকা স্টেজে একটি মাইক দাঁড়িয়ে আছে। এই ছবিটা কিন্তু বেশ চিন্তার উদ্রেক করে। মূল পারফরমেন্সের আগে ভুলগুলো শুধরে নেওয়ার একটা সুযোগ হলো এই ড্রাই রান। কিন্তু ৩৬ নম্বর ছবিটি দেখুন, আ ফাইন স্টেট অব অ্যাফেয়ার্স, বাংলা অর্থ একটি শোচনীয় বা অপ্রীতিকর অবস্থা। ছবিতে ভাঙা পাইপ, ল্যাপটপ, জট পাকানো সুতোর মাঝে একজন চিন্তিত মানুষ বসে আছে। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো ফাইন শব্দটির ব্যবহার। কেউ যখন চরম বিপদে পড়ে রেগে গিয়ে বা ব্যঙ্গ করে বলে, বাহ, খুব সুন্দর অবস্থা তো। ও হ্যাঁ, এখানে ফাইন শব্দটি ঠিক সেই ব্যঙ্গার্থে বা সার্কাজম হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর ৩৭ নম্বর ছবিতে একজন মানুষের পেটের ভেতর জ্বলন্ত আগুন দেখানো হয়েছে। ইডিয়মটি হল আ ফায়ার ইন সামওয়ানস বেলি, অর্থাৎ প্রবল উৎসাহ বা কাজ করার তীব্র বাসনা। এই আগুন হল প্যাশন বা উদ্দীপনার আগুন, যা মানুষকে ভেতর থেকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। ঠিক। এরপরের ছবিটি মানে ৩৮ নম্বর পরিবেশের অসামঞ্জস্যতাকে দারুণভাবে ফুটিয়ে তোলে। আ ফিশ আউট অফ ওয়াটার বা অস্বস্তিকর পরিস্থিতি। ছবিতে মরুভূমিতে ক্যাকটাসের পাশে একটি মাছকে পড়ে থাকতে দেখা যাচ্ছে। মাছের জায়গা তো জলে, সে যখন বিবর্তনের ধারার বাইরে সম্পূর্ণ একটি শুষ্ক পরিবেশে, তখন তার অবস্থা কতটা বেমানান আর কষ্টকর হতে পারে সেটা বোঝাতেই এই ইডিয়ম। এরপর ৩৯ নম্বর ইডিয়ম হল আ ফ্লাই অন দ্য ওয়াল বা অলক্ষ্যে পর্যবেক্ষক। দেয়ালে বসা একটি মাছি যে চুপচাপ অন্যের কথা শুনছে, অথচ কেউ তাকে নোটিস করছে না। মানুষের অন্যের গোপন কথা শোনার যে আদিম প্রবৃত্তি, তাই মাছি রূপকে দারুণ ফুটে উঠেছে। আর ৪০ নম্বর ছবিতে একজন স্যুটকেস নিয়ে খুব দ্রুত দরজা পেরিয়ে যাচ্ছেন। আ ফ্লাইং ভিজিট, সংক্ষিপ্ত সফর, মানে এলেন আর গেলেন। এই যে আমাদের দৈনন্দিন জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তগুলো, অলক্ষ্যে থেকে যাওয়া বা হঠাৎ বেমানান হয়ে ওঠা, এগুলো কিন্তু অনেক সময় চরম পরিস্থিতির দিকে মোড় নিতে পারে, যা আমাদের নিয়ে যাচ্ছে আজকের আলোচনার একেবারে শেষ পর্বে, চরম অবস্থা, সীমানা এবং কঠিন বাস্তব। এই পর্বের শুরুতেই ৪১ নম্বরে আমরা দেখছি আ ফুলস প্যারাডাইস বা বোকার স্বর্গ। ছবিতে মেঘের উপর বসে থাকা এক বোকা লোক আনন্দে আত্মহারা, অথচ সে খেয়ালই করছে না যে তার ঠিক নিচেই বজ্রপাত হচ্ছে বা বিপদ ঘনিয়ে আসছে। একে মনস্তাত্ত্বের ভাষায় কগনিটিভ ডিসোনেন্স বা বাস্তবকে অস্বীকার করার প্রবণতা বলা যেতে পারে। এরপরে ৪২-এ আছে আ জেন্টলম্যান অ্যাট লার্জ, কর্মহীন ব্যক্তি। ছবিতে আরাম করে হাঁটতে থাকা এক বেকার লোক, যার আপাতত কোনো দায়িত্ব নেই। এরপর ৪৩ নম্বর ছবিটি দর্শনের একটি বড় জায়গাকে স্পর্শ করে, আ গোল্ডেন মিন, অর্থাৎ মধ্যপন্থা, চরম ভালো বা চরম খারাপের মাঝামাঝি একটি ব্যালেন্স। পাল্লায় সূর্য ও চাঁদের নিখুঁত ভারসাম্যের একটি সুন্দর ছবি এখানে দেওয়া হয়েছে। অ্যারিস্টটলও কিন্তু এই গোল্ডেন মিনের কথাই বলেছিলেন। এরপর ৪৪ নম্বর ইডিএমটি হল আ গুড স্যামারিটান বা দয়ালু ব্যক্তি। ছবিতে পড়ে যাওয়া একজন সাইকেল আরোহীকে সাহায্য করার দৃশ্য। আমাদের সমাজে নিঃস্বার্থভাবে সাহায্য করা এই মানুষগুলোই তো আসল হিরো। একদম। এরপর ৪৫ নম্বর ছবিতে বিশাল এক র্যাঞ্চ হাতে বিভ্রান্ত এক বালক, যার মাথায় সবুজ শিং। ইডিয়মটি হল আ গ্রিন হর্ন, যার অর্থ অনভিজ্ঞ বা কাঁচা ব্যক্তি। এখানে সবুজ রংটি অপরিপক্কতা বা নতুনত্বের প্রতীক, ঠিক যেমন বসন্তকালে গাছের নতুন পাতা গজালে তা সবুজ থাকে এবং তা খুব নরম হয়। এরপর ৪৬ নম্বর ছবিটি হল আ গ্রে এরিয়া বা অস্পষ্ট পরিস্থিতি। সাদা বা কালো কোনোটাই নয়, এমন একটা ধোঁয়াশাপূর্ণ অবস্থা যেখানে সঠিক বা বেঠিক পরিষ্কার বোঝা যায় না।
ছবিতে অন্ধকার ধোঁয়াশা এবং প্রশ্নবোধক চিহ্ন দিয়ে মানুষের নৈতিক বা যৌক্তিক দ্বন্দ্বকে বোঝানো হয়েছে। এর পরের পর্যায়টা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। পরপর 3টি ইডিয়ম রয়েছে হেয়ার বা চুল নিয়ে। 47, 48 আর 49, তাই না? হ্যাঁ, প্রথমে 47-এ আ হেয়ার ইন দ্য বাটার, একটি চ্যালেঞ্জিং বা নাজুক পরিস্থিতি। মাখানের মতো মসৃণ জিনিসের ওপর যদি একটা চুল পড়ে থাকে তবে পুরো জিনিসটাই নষ্ট হওয়ার জোগাড়। এরপর 48-এ আ হেয়ারস ব্রেথ, খুব সামান্য দূরত্ব, আতসী কাছের নিচে চুলের সমান ফাঁক। আর সবশেষে 49-এ আ হেয়ার ব্রেথ এস্কেপ, অল্পের জন্য রক্ষা পাওয়া। ছবিতে খাদ পেরিয়ে লাফ দেওয়ার একটি রুদ্ধ শ্বাস দৃশ্য, যখন পেছনে পাথর খচে পড়ছে। বাপরে! যদি আমরা বিষয়টিকে একটু বড় পরিসরে দেখি, লক্ষ্য করুন এই 3 জায়গায় চুল বা হেয়ার শব্দটির ব্যবহার। মানবদেহের সবচেয়ে সূক্ষ্ম অংশগুলোর একটি হল চুল। রাইট। মানুষের জীবনের সূক্ষ্ম সংকটময় মুহূর্তগুলো বা বিপদের একদম দ্বারপ্রান্ত থেকে ফিরে আসার যে অনুভূতি, যেখানে ভুলের মার্জিন প্রায় শূন্য, সেটা বোঝাতে একটি চুলের সূক্ষ্মতাকে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। ভাষারই প্রয়োগ সত্যি অসাধারণ। একেই বোধহয় বলে বিপদের একেবারে কিনারায় দাঁড়িয়ে থাকা। একদম। আর শেষমেশ এই তালিকার 50 নম্বর ছবিতে আমরা পাচ্ছি এ হার্ড নাট টু ক্র্যাক, কঠিন সমস্যা বা ঘাড়তেরা ব্যক্তি। ছবিতে এক পেশিবহুল লোক বিশাল এক আখরোটকে হাতুড়ি দিয়ে ভাঙার আপ্রাণ চেষ্টা করছে। আখরোটের খোলস যেমন সহজে ভাঙা যায় না, আমাদের বাস্তব জীবনে কিছু সমস্যা বা মানুষকে সামলানো ঠিক তেমনই ঘাম ছুটিয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেতে।